গুড ইভিনিং গাইজ। আজকে হলো পৌষ সংক্রান্তি। আশা করি সকলের বাড়িতেই পিঠে হচ্ছে, কারণ আজকে একটা এমন দিন সব বাঙালি বাড়িতে পিঠে হয়। তো শীতকাল মানেই পিঠে পার্বণ। তো আশা করি সকলে খুব ভালোভাবে পিঠে খাচ্ছেন। পিঠে খেলে পেটে সয়, একটা কথাই আছে। তো সন্ধেবেলা আমি চলে আসলাম গরম গরম এক কাপ চা নিয়ে আপনাদের সাথে গল্প করতে। যেহেতু আমি পিঠে করতে পারি না, তাই করিনি। এখন মেলাতে, দোকানে, বাজারে সব জায়গাতে পিঠে বিক্রি হয়, তাই পিঠে করে অত হ্যাপা পোহানোর কোনো মানেই হয় না। আমার মা, সে ভদ্রমহিলা, যতদিন বেঁচে ছিলেন পিঠে বানাতেন শীতকালে, এবং এই সংক্রান্তির দিন আমাদের আশেপাশে কয়েকজনের বাড়িতে পিঠে না হলেও চলতো, কারণ উনি অনেক অনেক পিঠে বানাতেন, অগুন্তি পিঠে বানিয়ে একে দেওয়া তাকে দেওয়া এসবগুলো করতেন। ভালো লাগতো তার এটা করতে, এবং মানুষ যেটাতে ভালো লাগা ফিল করে তো সেটা করা উচিত। তো আমার মার মধ্যে বিশাল ট্যালেন্ট ছিল এবং সে করতো, প্রচুর পিঠে করতো, ভ্যারাইটি রকমের পিঠে করতো। অনেকগুলোর নাম হয়তো আমি জানি না। তো যাই হোক, যেহেতু আমি করতে পারি না তাই আমি অত হেডেকও নিই না। মার কাছ থেকে রান্নাবান্না শিখলেও পিঠে করাটা শেখা হয়নি, ও সেটা নিয়ে কোনো আফসোস নেই আমার, কারণ যত বেশি জানবো তত বেশি রান্না করতে হবে, করলে আরও বেশি কষ্ট, তো এত কষ্ট আমি করতে চাই না। কিন্তু আজ একটা খুব ভালো একটা ঘটনা মনে পড়লো, তো আমি ভাবলাম তো আজকের দিনে ঘটনাটা শেয়ার করি। ঘটনাটা হচ্ছে আমার ঠাকুমার কাছ থেকে শোনা একটা গল্প, ভৌতিক গল্প। তো ভাবলাম যখন গল্পটা যেহেতু পিঠে সংক্রান্ত, তো ভাবলাম এই গল্পটা আজকের দিনে আমি আপনাদের সাথে শেয়ার করতেই পারি। তো ঠাকুমার কাছে শোনা, সময়টা স্বাধীনতার অনেক আগে, মানে তখনও এই বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান এরকম কোনো আলাদা কিছু ছিল না, পুরোটাই এক ছিল তখনকার ঘটনা। আমার ঠাকুমার কাকি শাশুড়ির গল্প এটা। তো ওনারা বাংলাদেশের যত সম্ভব ময়মনসিংহ এলাকার, ময়মনসিংহ জেলার বাসিন্দা, ঢাকা ময়মনসিংহ যেরকম হয় আর কি। তো ঠাকুমাদের তরফ ছিল ময়মনসিংহের দিকের মানুষ। তো ঠাকুমার খুব অল্প বয়সে বিয়ে হয়, সাধারণত যেরকম আর কি হয়ে থাকে, তখনকার দিনে খুব অল্প বয়সে বিয়ে হতো। তো ঠাকুমা বলছে যে ঠাকুমার কাকি শাশুড়ি মা গল্পটা বলছে যে আগেকার দিনে যে বাড়িগুলো ছিল, বাড়িগুলো দালান বাড়িও ছিল, কিন্তু বেশিরভাগ গ্রামের দিকে কী হতো, মাটির বাড়ি হতো। আর মাটির বাড়িগুলোর যে দাওয়া বলতো, দাওয়াগুলো বেশ উঁচু থাকতো, প্রায় একটা মানুষ সমান উঁচু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদা দিয়ে লিপতে হতো, এরকম উঁচু থাকতো। তার দুটো কারণ, এক হলো বন্যাতে প্রচুর জল হতো, যাতে জল না ঢুকে যায় তার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে বন্য প্রাণীর ভয়। বাঘ বলবো না, তবে শিয়ালের, তারপরে বন বিড়াল এসবের ভয় খুব ছিল। যাতে ধরুন বাচ্চা কাচ্চাকে রাখলে অনেক সময় এমনও হতো যে ছোটো বাচ্চাকে যদি রাখা হতো সে বাচ্চা নিয়ে পর্যন্ত চলে যেত, তার জন্য এরকম উঁচু দাওয়া বানানো হতো। আর বন্যার সময় নাকি এরকম ডিঙি নৌকো মতো ডোঙা টাইপের করা ছিল, নৌকো না ডোঙা টাইপের বাঁধা থাকতো, এ ঘর থেকে ও ঘর, বড় ঘর থেকে মেজো ঘর, মেজো ঘর থেকে ছোটো ঘর, এইসব ঘরে যেত। তো এরকমভাবে হচ্ছে স্ট্রাকচারটা ছিল ঘরের, বড় উঠোন, এরকম 3-4টে ঘর ছিল। তো এটা বলার কারণ বর্ণনাটা দিলাম, তার কারণ আছে। সে কারণটা গল্পের হতে হতে গল্প যত দূরে এগোবে সেটা বুঝতে পারবেন। তো আমার ঠাকুমার কাকি শাশুড়ি মা, উনি এরকম পিঠে করতে খুব ভালোবাসতেন। বাড়িতে যদি পিঠে হতো তো ওই ছোটো কাকি শাশুড়ি করবে, এরকম একটা ব্যাপার। তো এরকমই শীতকাল, হ্যাঁ পৌষ সংক্রান্তি নয় তার আগে পরে এরকম হবে না পিঠে, যে পৌষ সংক্রান্তিতে হবে, পৌষ সংক্রান্তিতে বাঙালির বাড়িতে পিঠে হওয়াটা ম্যান্ডেটারি, কিন্তু এর পরেও হতে পারে, আগেও হতে পারে। তো পৌষ সংক্রান্তি নয়, শীতকাল ছিল, তো এরকম
পিঠে হচ্ছে, মানে পিঠে করছেন। বড় ঘর থেকে রান্নাঘর মোটামুটি হেঁটে গেলে 10-20 পা, অতটা ডিস্টেন্স। সন্ধেবেলায় রান্নাঘরে বসে উনি পিঠে বানাচ্ছেন। তো পিঠের সমস্ত প্রিপারেশন করতে প্রচুর টাইম লাগে, যেহেতু আমি নিজে দেখেছি আমার মাকে পিঠে করতে গেলে আগের দিন থেকে প্রিপারেশন শুরু করে দেয়, মানে চাল ভাঙানো, নারকেল কোড়া, অনেক রকমের ব্যাপার থাকে। বিভিন্ন রকমের পিঠে হয়, পাটিসাপটা হয়, পুলি পিঠে হয়, চুষি পিঠে হয়, সাজের পিঠে হয়, তারপরে আরও অনেক রকমের, আমি অনেক নামও বলতে পারবো না। তো সেরকম প্রিপারেশন করতে করতে মোটামুটি বিকেল থেকে সন্ধে হয়ে গেছে। আর গ্রামের তৎকালীন সন্ধ্যেবেলা মানে বুঝতে পারছেন যে মানে ভালোই অন্ধকার। এবারে রান্নাঘরের দিকটা সেই সময় খুব প্রয়োজন না পড়লে কেউ আসতো না, বাকি বাড়ির লোকজন ওইদিকে। তো উনি মোটামুটি সমস্ত প্রিপারেশন করে নিয়েছেন। করে নেওয়ার পরে বলছে যে এবার সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দেবে, পিঠেটা উনি পরে এসে করবে রাতের দিকে। হ্যাঁ, একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট বলবো না, জিনিসটা নিজেও রিয়েলাইজ করেছি। শীতকালে পিঠে কিন্তু কখনো গরম গরম খেতে ভালো লাগে না। মানে পিঠেটা করে রাখবো এবং পিঠেটা যখন বাসি হয়ে যাবে পরের দিন সেটা খাওয়ার একটা আলাদা রকমের টেস্ট হয় সেটা, মানে সে যারা খেয়েছে তারা বলতে পারবে। তো এরকমই কনসেপ্ট ছিল, সারা রাত জেগে পিঠে করা হতো পরের দিন সকাল থেকে, এবং সারাদিন যে যেমন পারতো খেত, আমরাও খেয়েছি বাড়িতে যখন হতো। কারণ সন্ধেবেলা হলে বড়জোর 1-2 খেতাম, সেদিন তো আর খাওয়া যেত না, তো পিঠেগুলো রেখে দেওয়া হতো, বাসি পিঠে আমরা পরের দিন খেতাম। আর যেহেতু শীতকাল, তো নষ্ট হওয়ারও কোনো কারণ নেই, ফ্রিজের দরকারও পড়ে না তখনকার দিনে। তো যাই হোক, উনি সমস্ত রকমের প্রিপারেশন করে চলে গিয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে সমস্ত ছেলে মেয়ে যারা ছিল তাদেরকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছে। শুয়ে দিয়ে উনি রাত্রিবেলা এসেছেন পিঠে করে বলে। রাত তখন ধরুন 8:30-9টা বাজে। তো তখন থেকে উনি পিঠে করা শুরু করবে, যতক্ষণ হয় হবে, এরকম একটা ভাবনা চিন্তা। তো সেইভাবে শুরু হলো পিঠে করা। এবারে উনি পিঠে করছেন, বাকি চারিদিক সব নিস্তব্ধ, কোনো কিছু নেই, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আরেকটা কথা বলে রাখি, পিসি শাশুড়ি মা ছিলেন, পিসি শাশুড়ি না, কাকি শাশুড়ি মা, মানে আমার ঠাকুমার কাকি শাশুড়ি মা ছিলেন বিধবা। 2 ছেলে হওয়ার পরে, 2 ছেলে মানে সঠিক বলতে পারবো 2 ছেলে কি 1 ছেলে, যাই হোক, তার হওয়ার পরে ওনার স্বামী মারা যায়, উনি বিধবা ছিলেন। তো যাই হোক, এবার উনি পিঠে করছেন, করতে করতে অনেকটা সময় পার হয়েছে, প্রায় আধ ঘন্টা মতন সময় পার হয়ে গেছে। উনি শুনতে পাচ্ছেন রান্নাঘরের সামনে থেকে কেউ একজন হাঁটছে খড়ম পায়ে দিয়ে। আগেকার দিনের লোকজন খড়ম পরতো, খড়ম পায়ে হাঁটতে। ইভেন আমার দাদুকে, মানে আমার মায়ের বাবাকেও আমি দেখেছি খড়ম পরতে, মানে খুব আবছা মনে পড়ে। উনি খুব, আমি যখন খুব ছোটো ছিলাম সে সময় উনি মারা যায়, তবু মনে পড়ে খড়ম পরতেন। তো যাই হোক, উনি টের পেলেন যে খড়ম পরে কেউ হাঁটছে রান্নাঘরের সামনে থেকে। তা উনি প্রথমে ভাবলেন কে আসবে, এই রাতে তো কেউ আসার কথা না, খড়ম পায়ে দিয়ে, তাও আবার ভাসুর যারা আছে তারা তো এদিকে আসবে না, তারা ঘুমিয়ে পড়েছে, এই সময় তো এখানে কারো আসার কথা না। অ্যান্ড উনি ছিলেন অত্যন্ত সাহসী মহিলা, খুবই সাহসী মহিলা, মানে ওরকম একটা সিচুয়েশন হলে আর কিছু ভৌতিক ভয় হোক আর না অন্য কোনো বিষয় হলে মানুষ ভয় পেয়ে যাবে, কিন্তু উনি ভয় পাননি। উনি প্রথমে কিউরিয়াস ছিলেন যে কে আসতে পারে, তা উনি প্রথমে সাড়া দিলেন, কে, কোনো রকমের উত্তর আসেনি। উনি আবার নিজের কাজে মন দিলেন, কিছুক্ষণ চুপচাপ, আবারও না, আবার হাঁটার আওয়াজ হচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে না, কিছু একটা গণ্ডগোল আছে, কারণ ওনাদের সিক্স সেন্স খুব কাজ করতো সেই সময়, যে না। আর পিঠে পার্বণ, মানে শোনা যায় যে পিঠে পার্বণের সময় বিশেষ করে এইসব অতৃপ্ত আত্মারা নাকি আসে, একটা কনসেপ্ট আছে। আমি কতটা ঠিক কতটা ভুল এসব বলতে যাচ্ছি না, সব তথ্যের মধ্যে আমার শোনা গল্প শোনাচ্ছি। তো এই তথ্যের মধ্যে আছে, মানে এরকম তথ্য আছে যে পিঠে পার্বণের গন্ধে, মানে পিঠের গন্ধে আত্মারা আসে। তো সেরকম হচ্ছে, বেশ আওয়াজ টাওয়াজ হওয়ার পরে মধ্যরাত, তখন প্রায় 2-2-2:30 বাজে, আর উনি যতক্ষণ পিঠে করেছেন ততক্ষণ ওরকম মনে হচ্ছে রান্নাঘরের চারপাশ দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে, চারপাশ দিয়ে কেউ হাঁটছে, এরকম একটা ফিলিংস। এবারে ওনার যখন পিঠে মোটামুটি শেষ হয়ে এসেছে,
তখন উনি যে হাঁটছে তাকে উদ্দেশ্য করে বলল, মানে কি আছে, আসো পিঠে খাবে তো উপরে উঠে এসো। এবার কি, মাটির ঘর হলো, মাটির ঘরের কি থাকতো, বারান্দা, বারান্দার পরে ঘর, ঠিক আছে, রান্নাঘরের সেরকম সিস্টেম। এবার যেহেতু বললাম অত উঁচু উঁচু দাওয়া, তো সিঁড়ির ব্যবস্থা ছিল। উনি খেয়াল করলো যে পায়ের আওয়াজটা, মানে কিছুক্ষণ আগে উঠোনের মধ্যে হচ্ছিল ঘরের সামনে থেকে, সেটা এক লাফে উপরে চলে আসলো। মানে ইট ইজ ইম্পসিবল, কেউভাবে লাফ দিয়ে উঠতে পারে না, মানে মানুষের পক্ষে তো সম্ভব নয় অতটা উঁচুতে লাফ দিয়ে উঠে যাবে। একদম ডাইরেক্ট পুরো বারান্দাতে চলে আসলো। যা বোঝার বোঝা হয়ে গেছে। আর একটা বিষয় আছে না, আমরা যার সাথে দিনের পর দিন থেকেছি, বা তার হাঁটা চলে, ইভেন কি তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত আমাদের অভ্যাস হয়ে যায়। তো ওই ছোটো কাকি শাশুড়িমার কথা অনুযায়ী, যে খড়মপোড়ে হাঁটছিল, খড়মপোড়ার হাঁটার স্টাইলটা, মানে আওয়াজটা শুনে ওনার মনে হয়েছে যে ওনার স্বামী যেভাবে হাঁটতো সেভাবেই হাঁটছে কেউ। তা ওনার মনে হয়েছিল যে হয়তো ওনার স্বামীর অতিরিক্ত আত্মা এসেছে। কিন্তু যখন মানুষ বেঁচে থাকে তখন সে আমাদের আপন হয়, কিন্তু মানুষ যখন চলে যায় তখন কিন্তু সে আমাদের আপন থাকে না। তো যাই হোক, আপনারা দেখবেন কিনা জানি না, আমি দেখেছি। মানে আমার মামা বাড়িতে, মানে একটা মামার বাড়িতে একটা জমিতে মাটির ঘর ছিল, এবং মাটির ঘরের যে কি বলবো, জানলা হয়, জানলা জানলা তো হবে এরকম ছোট্ট ছোট্ট খুপড়ি মতন ছোট্ট ছোট্ট গ্যাপ করা থাকে, প্রপার জানলা বলে সেরকম কিছু হয় না। তো ওই কাকি শাশুড়ি মা সেই অদৃশ্য এন্টিটি যাই হোক তাকে উদ্দেশ্য করে বলছে, তুমি যদি পিঠে খেতে যদি এসে থাকো, তাহলে এক কাজ করো, রান্নাঘরের জানলা থেকে হাত বাড়াও। এটা ছিল রান্নাঘরের পেছনের দিকটা, হাত বাড়াও। মানে ঘরটা আমি আপনাদেরকে বোঝাতে দিচ্ছি, মনে করুন এরকম একটা চালা ঘর, তার মানে মাঝখানটা হচ্ছে তোমার ঘর, আর বারান্দার কিছুটা কিছুটা উপর থেকে শেড দেওয়া, কিন্তু ওই দিকটা বারান্দা পুরো গোল করে, এরকম সিস্টেম। তো পেছনের দিকটা, তো ওনার যেহেতু সমস্ত হয়ে গেছিলো পিঠে পিঠে করা, এবং যখন সে কাকি শাশুড়ি মা এন্টিটিকে অফার করলো যে তুমি পিঠে খেলে জানলার ভেতর থেকে হাত বাড়াও, যথারীতি ওই জানলার ফোকর থেকে একটা হাত আসলো, এবং হাতটা পুরোপুরি পোড়া কাঠ কালো কয়লার মতো হাত এরকম, ঠিক আছে, হাত বের করেছে। আর উনি তো যা বোঝার বুঝেই গেছে আগে, হাত বের করেছে। হাত বের করার সাথে উনি কী করেছিলেন, পিঠে হয়ে গেলে আমাদের এখনও নিয়ম আছে, যদি সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় কারো বাড়ির থেকে কোনো খাবার নিয়ে আসা হয়, খাবারের ওপরে একটু কাঠকয়লা পোড়া, যদি না থাকে সেই ক্ষেত্রে লবণ লঙ্কা দিয়ে আসে। তো যেহেতু কাঠকয়লা অ্যাভেলেবেল ছিল, কী করতো, পিঠেগুলো চাপা দিয়ে তার প্রত্যেকটার উপরে কাঠকয়লা সাজিয়ে দেওয়া ছিল। এটা হতে পারে খারাপ কোনো কিছুর নজর না পড়ুক, বা কোনো ক্ষতি না হোক, বা ইঁদুর বাদুর এসে উল্টে না দিক, কিছু একটা লজিক আছে, সেই লজিকে যাচ্ছি না। তো কাঠকয়লা দিয়ে সব চাপা চাপা দেওয়া হয়ে গেছে, সমস্ত পিঠে চাপা দেওয়া হয়ে গেছে। এবার যে হাতটা বের করেছে, যে মানে দিয়েছে যে পিঠে খাওয়ার জন্য, উনি কী করেছে, তখন ওই কাঠ, একদম জ্বলন্ত কাঠকয়লা ওই হাতের উপর চাপিয়ে দিয়েছে, হাতা দিয়ে, মানে যেটা দিক করছিল হাতা দিয়ে তুলে ওনার হাতের উপর চাপিয়ে দিয়েছে। আর সে কোনো চিৎকার, ফট করে হাতটা বেরিয়ে গেল, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু না, ফট করে হাতটা বেরিয়ে গেল, ব্যাস ওইটুকুনি। হওয়ার পরে উনি কিছুক্ষণ অপেক্ষা করলেন, অপেক্ষা করে তারপরে রান্নাঘর বন্ধ করে উনি নিজের ঘরে চলে আসলেন, প্রায় ভোর রাতের দিকে আসলেন। কারণ পিঠে মানে বুঝতে পারছেন তো, একা মানুষ, অন্য কেউ করেনি, উনি একা মানুষ অনেক অনেক পিঠে বানিয়েছে। তো যাই হোক, এই করে তোমার হলো, পরদিন সকালবেলা উনি ভোরবেলা উঠেছেন, মোটামুটি এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে, তো সেটা দেখে যাক উনি কী ব্যাপারটা ওটা দেখার জন্য উঠেছেন। উঠে গিয়ে দেখছেন জানলাঘরের যে জানলার ফাঁকা থেকে হাতটা এসেছিল, এবং যেখানে উনি যার হাতে কাঠকয়লা চাপা দিয়ে, ঠিক সেই নির্দিষ্ট জায়গাটায় একটা দাঁড় কাক মরে পড়ে আছে। তো নর্মাল কাকও চেনেন আপনারা, দাঁড় কাকও চেনেন, দাঁড় কাক মরে পড়ে রয়েছে, তো যাক সেটা নিয়ে ফেলে দেওয়া হলো। যদি বলে দেয় সবাইকে, তাহলে তো কেউ হয়তো ভয়ে বা কিছু আউট অফ কী বলবো সুপারস্টিশনস খাবারগুলো হয়তো খাবে না, তা উনি কাউকে কিছুই বলেনি। উনি দেখে বলেছে যেরকম মরে পড়েছে ফেলে দিয়ে আসবে সামথিং কিছু, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে উনি ইনসিডেন্টটা সবার সাথে শেয়ার করছে যে এরকম এরকম ঘটেছে।
তো সেই ঘটনা তখন অবভিয়াসলি আমার ঠাকুমার বিয়ে হয়ে গেছিলো, তো তখন এই ঘটনাটা শুনেছে। তো এই একটা মানে খুব মানে যখন আমি ছোটোবেলায় শুনতাম খুব ভয় করতো যে হ্যাঁ সত্যি তাহলে ভয় হয়। এখন ভয় করে না, তবে কি বলবো, অবিশ্বাস বলবো না, অবিশ্বাস করা উচিত না। যার সাথে ঘটে সে হয়তো ফিল করতে পারে, আমার সাথে কোনোদিন এমন কিছু ঘটেনি, তাই আমি হয়তো ফিল করতে পারি না। তবে এই দ্বারকাকের কনসেপ্ট নিয়ে আরেকটা কথা বলি, এটা আমি লক্ষ্য করেছি, দ্বারকাক সচরাচর এলাকায় দেখা যায় না। আমাদের এলাকায় তো আমরা দেখতে পাই না, হয়তো যে এলাকায় বেশি দেখা যায় সে ব্যাপারটা আলাদা, সেখানে অ্যাভেলেবেল। আমাদের এলাকায় কিন্তু সেরকম দ্বারকাক দেখা যায় না। তবে আমি দেখেছি অনেক ক্ষেত্রে বলে যে কোনো অশুভ কিছু হলে কুকুর বিড়াল ডাকে, কান্না করে রাত্রি বিরেতে, এটা হতে পারে, ওটা হয় হয়তো অনেক ক্ষেত্রে। কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি, আমার ফ্যামিলিতে কোনো অশুভ কিছু ঘটলে আমি দ্বারকাক দেখতে পাই। ইভেন এটা আমি বাড়িতে সবার সাথে শেয়ারও করেছিলাম। আমার মানে আমি বলতে চাইছি অশুভ কিছুর সাথে আমি দ্বারকাকটাকে রিলেট করছি, যদিও করা উচিত নয়। প্রাণী কেন অশুভ হতে যাবে? হয়তো সেই প্রাণীটার মধ্যে এমন কোনো কি বলবো পাওয়ার আছে যে অশুভ জিনিসটাকে ফিল করতে পারে। হয়তো আমাদের মানুষ বাদে হয়তো সমস্ত প্রাণীর মধ্যে সেই জিনিসটা খুব বেশি আছে, তারা খারাপ কিছু বা ডেথ জিনিসটাকে ফিল করতে পারে আগের থেকে, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, আমার মা যখন অসুস্থ হয় এবং শেষ সময় যখন মাকে যখন হাসপাতাল থেকে যেদিনকে বাড়িতে নিয়ে আসা হয়, তার প্রায় 7-8 দিনের পর মা মারা যায়। তো যেদিনকে নিয়ে আসা সেদিনকে দুপুরবেলা, তখনও ওরা এসে পৌঁছানি। এখানে বললাম না এলাকায় কিন্তু কোনো দ্বারকাক নেই। আমি এখনও বছর মানে আমি ছোটো থেকে বড় হয়েছি, আমি দেখিনি কখনো দ্বারকাক দেখিনি। আমি অন্য এলাকায় গিয়ে দেখতে পারি বা কোথাও ঘুরতে গিয়ে সেখানে দেখেছি, কিন্তু এই এলাকায় আমাদের বাড়ির কাছাকাছি কোনো দিন কোনো দ্বারকাক দেখিনি। তো যেদিনকে মাকে বাড়ি মানে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেয়, মানে বলে দেয় যে আমাদের আর কিছু করার নেই, বাড়িতে নিয়ে যান, ওই একটুকুনি শেষ সময়টা আপনাদের সাথে থাকুক সেটা। তো যাই হোক, তখন আমি অনেকটা মানে আমি অনেক দিন আগেকার ঘটনা বলছি, তো আমাকে বলা হয়নি, তো আমি তো জানতাম না। তবে যেদিনকে মাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় সেদিনকে আমি বাড়িতে দ্বারকাক দেখেছিলাম। আমি মানে কলে ছিলাম, তো আমাদের ছাদের ওপরে কোনায় এসে দ্বারকাক বসেছিল এবং ডাকছিল। মনটা একটু ডাকলো যে এটা কেন, দ্বারকাক তো দেখি না, তাও বাড়ির উপরে এসে ডাকছে। আমি তাড়িয়ে দিলাম, তো ঠিক আছে চলে গেল। কিন্তু তারপরে মাকে নিয়ে আসা হয়েছিল এবং যথারীতি 7-8 দিন পরে মা মারা যায়, যেমন বললাম। তো ওই কাকি মানে ঠাকুমার কাকি শাশুড়ির কথা গল্পের মধ্যে মনে পড়লো যে দ্বারকাক মেবি হতে পারে কিছু এন্টিটি দ্বারকাকের রূপে এসেছিল বা সামথিং এলস, মানে কিছু একটা হতে পারে। তো আমরা মানে এই ঘটনাটা আমার মনে পড়লো কারণ এই পিঠে সংক্রান্তি, আজকে পৌষ সংক্রান্তি, তো আর যেহেতু পিঠে হয় সব জায়গায়, তো পিঠে সংক্রান্ত বিষয় নিয়ে ঠাকুমার কাছে শুনেছি গল্পটা। ঠাকুমা বেশ তার পুরনো দেশের বাড়ির গল্প করতেন, তো তার মধ্যে এই একটা গল্প, আরও অনেক গল্প আছে, তবে এই গল্পটা আজকের দিনে মনে পড়লো তাই বললাম। তো এটা ছিল ঘটনা। মানে হয়, হতে পারে, অস্বীকার করার কোনো জায়গা নেই, হতে পারে। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। গল্প বলার অভিজ্ঞতা আমার নেই, আমি ভালো গল্প বলতেও পারি না। হ্যাঁ, আমি লিখতে পারি, লেখার এক্সপিরিয়েন্স আমার আছে, আমি অনেক ভালো লিখতে পারি। তো জানি না কত ভালো গুছিয়ে বলতে পারলাম, তো আমার মনে হলো যে মনে হয় বন্ধুদের সাথে গল্প করি, সেরকম গল্পের ছেলে আমি একটা গল্প বললাম। আশা করি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এই পিঠে সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঘটনা, সেটাই জানালাম। এরপরে যদি আমার এরকম কোনো ঘটনা মনে পড়ে অবশ্যই আমি শেয়ার করব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। আগামীকাল দেখা হবে আবার কিছু আবোল তাবোল ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।